হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসান রহমান খান। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন। এটা আগের লেকচারে বলা হয়েছিল যে আজকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন নিয়ে কথা বলবো, তাই বলা, নাইলে মেইনলি স্টোমাকের অ্যানাটমি নিয়ে কথা বলতাম, কারণ না তাহলে বিষয়টা বুঝতে সোজা হবে। তাই নেক্সট যেটা থাকবে আমার ওটা স্টোমাকের অ্যানাটমিটা থাকবে, ফিজিওলজিটা থাকবে। তো আজকে এটা বোঝা যাবে এবং ভালোভাবে বোঝা যাবে, কিন্তু সাথে স্টোমাকের অ্যানাটমিটা ওই ভিডিওটাও দেখে নিতে হবে। এটা আমি খুব দ্রুতই দিয়ে দিব। তো গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন যদি বলি, সহজ করেই বলি, এটার কি কি কজ আছে সেটা দিয়ে শুরু করি। গ্যাস্ট্রিক আউটের অবস্ট্রাকশন প্রথমে বলি জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে আমাদের স্টমাকের যে পাইলোরিক পার্ট আছে ওই জায়গায় যদি কোনো অবস্ট্রাকশন হয়, মানে গ্যাস্ট্রিকের স্টমাকের আউটলেটটা হচ্ছে ওই পাইলোরাস, ওই পাইলোরিক পার্টে যদি কোনো অবস্ট্রাকশন হয় এটা গ্যাস্ট্রিক আউট অবস্ট্রাকশন। এটার কজের মধ্যে বেসিক্যালি এখন দুইটা কারণেই হয়। তো সবচেয়ে বেশি হচ্ছে গ্যাস্ট্রিক কার্সিনোমা, 1 নম্বর কজ। এটার জন্য এখন সবচেয়ে বেশি হয়। সেকেন্ডারি যে 2 নাম্বার যেটা কজ সেটা হলো যে পাইলোরিক স্টেনোসিস ডিউ টু মেইনলি সেকেন্ডারি টু পেপটিক আলসার ডিজিজ। মেইনলি পেপটিক আলসার ডিজিজের জন্য হয়। আগে এটা প্রচুর হইতো, এখন কিন্তু পেপটিক আলসার ডিজিজের পেশেন্টে আলটিমেটলি তারা ওরাল ট্রিটমেন্টেই ভালো হয়ে যায়। পেপটিক আলসারটা এরকম এখন তুলনামূলক কম সিভিয়ার। এই জন্যই দেখা যায় যে এই রোগটা আগে পেপটিক আলসারের পেশেন্টের বেশি থাকতো, এই গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন। এখন কার্সিনোমা আমাদের সাসপেক্টেড বেশি থাকে। যে যদি গ্যাস্ট্রিক আউটার অবস্ট্রাকশন থাকে আমরা মেনলি চিন্তা করি যে তার কার্সিনোমা। আরও দুইটা জিনিস আছে যেটা রেয়ার কজের মধ্যে পড়ে। এটা হচ্ছে অ্যাডাল্ট পাইলোরিক স্টেনোসিস। অ্যাডাল্ট পাইলোরিক স্টেনোসিস এটা একটা রেয়ার কজ। আর একটা হচ্ছে আপনার পাইলোরিক মিউকোসাল ডায়াফ্রাম। পাইলোরিক মিউকোসাল ডায়াফ্রাম, এটা বেলিয়ান লাভে সুন্দর করে দেওয়া আছে দুইটা কজ, এবং এই দুইটা ট্রিটমেন্ট একদমই সহজ। যদি অ্যাডাল্ট পাইলোরিক স্টেনোসিস হয় তাহলে আমার কি করতে হবে, আলটিমেটলি পাইলোরোপ্লাস্টি করতে হবে। আর যদি ওই মিউকোসাল ডায়াফ্রামের যে প্রবলেমটা সেটা যদি হয়, সেই ক্ষেত্রে আমার ওই ডায়াফ্রামটা জাস্ট কেটে ফেলে, রিসেকশন করে ফেলে হয়ে গেল। তো ওইটা নিয়ে এত বিস্তারিত কিছু জানার দরকার নেই, এইটুকু দুইটা কথা জানলেই চলে যায়। এখন মেইনলি আমাদের যেটা জানতে হবে কি কি ক্লিনিক্যাল ফিচার থাকে। দেখেন, স্টমাকের শেষ মাথাতেই অবস্ট্রাকশন, তার মানে যদি আমি চিন্তা করি তাহলে পেশেন্টের ভমিটিংটা বেশি থাকবে। এবং ভমিটিংয়ে যে জিনিসটা আমরা পাই এখানে, তার সিরিয়াস ভমিটিং তো থাকেই, ভমিটিংটা আনপ্লিজেন্ট, মানে তার খুব একটা আরাম নাই, বমি করে শান্তি পায় না, কারণ তাই আলটিমেটলি কোনো কিছু হজম করতে পারতেছে না। ভূমির কন্টেন্ট যদি দেখে না, বাইল থাকে না। বাইল কিভাবে থাকবে, তার তো ডিউডেনামের সেকেন্ড পার্টে বাইল আসে। তার এই পাইলোরিক স্টেনোসিসে যদি আলসারের জন্য হয়, পেপটিক আলসার যদিও বলি, আলসারটা মেইনলি ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামে হয়। তো ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনামের পর্যন্ত যায়, তার উপরে স্টেনোসিস থাকে, তার মানে সে বাইলের সংস্পর্শ পাচ্ছে না। তো এই জন্য দেখা যায় বাইল ফ্রি কন্টেন্ট যদি আমরা টেস্ট করি তাহলে এটাতে বাইল পাবো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা আমরা আমরা দেখি সেটা হচ্ছে যে এই ধরনের ক্ষেত্রে বমিতে বেশ কয়েকদিন আগে খাইছে এমনও ফ্রেশ খাবার পাওয়া যায়, অর্থাৎ খাবারটা কোনো রকম হজম হয় নাই, ওই খাবারের পার্টিকেলটা পাওয়া যাবে। সেভারাল ডেজ আর্লিয়ার সে খাইছিল, ওই খাবারের পার্টিকেলটা আমি হুবহু পাচ্ছি। তার মানে নো ডাইজেশন অকার্ড, সেখানে ডাইজেশনটা পুরোপুরি হয়ই নাই। তো এই ফিচারটা তার ভমিটিংয়ে থাকবে। সেকেন্ড একটা ফিচার সে আনে পেইন। পেইনটা কেমন হয়, ওকেশনাল পেইন হচ্ছে, আবার পেইন দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে। তো সব পেশেন্টের পেইন কি ভালো হয় না, বেশিরভাগ পেশেন্টেরই পেইন হচ্ছে এবং অটো রিমিশন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু পেশেন্ট আবার কন্টিনিউয়াস পেইন থাইকেও যাইতে পারে। আরেকটা ফিচার কি থাকে এই পেশেন্টদের, যেহেতু তার খাবার টাবার ঠিক মতো অ্যাবসর্পশন হচ্ছে না, তার মানে কি সে উইক থাকবে, পেশেন্টটা একদম শুকনা, একদম একটা ম্যালনারিস্ট একটা পেশেন্ট থাকবে। পেশেন্টের অ্যানিমিয়া ডেভেলপ করে সচরাচর। এই সমস্ত আমি ক্লিনিক্যালি দেখতে পারবো এই পেশেন্টের, যে সে অ্যানিমিক, সে উইক, তার মাসল ওয়াস্টিং আছে, এইগুলো আমরা পাবো। এখন চলে আসি ওয়েট লস থাকবে। আর কি কি ফিচার থাকে, নিউট্রিশনাল স্ট্যাটাস থাকবে পোর। এখন যদি আমি পেশেন্টটার একটু চিন্তা করি, যেহেতু তার স্টমাকেই এই প্রবলেমটা হচ্ছে, আমি যখন পেশেন্টটা আমার কাছে আসবে আমি কিছু সাইন তো দেখবো। সাইনের মধ্যে তার স্টমাকটা আউটলেটটা অবস্ট্রাক্টেড, তার মানে তার এই হাইপোকন্ড্রিয়ামটা ডিস্টেন্ডেড থাকতে পারে, তার স্টমাকের এরিয়াটা ডিস্টেন্ডেড বেশ বড়, 1 নাম্বার কথা। 2 নাম্বার সাককাশন স্প্ল্যাশ বলে একটা স্প্ল্যাশ আছে, এই স্প্ল্যাশটা পাওয়া যেতে পারে। এটা কি, এটা যদি পেশেন্টটাকে নাড়ানো হয় এবং বেল অফ দ্য স্টেথোস্কোপ দিয়ে আমি স্টমাকের উপরে রাখি, তাহলে আমি ফ্লুইড এবং ফুড পার্টিকেল একটা সাউন্ড পাবো, একটা ঢেউয়ের মতো একটা শব্দ পাবো। এই জিনিসটা এই পেশেন্টদের পাওয়া যায়, কেননা তার খাবারটা এই জায়গাতেই ফ্লোটিং অবস্থায় আছে। তো এই দুইটা মেইনলি ফিচার আমরা পাই, মোটামুটি এই কয়েকটা সাইন সিমটম আমরা পাই। এখন চলে আসি ইনভেস্টিগেশনে। কি কি ইনভেস্টিগেশন করব, প্রথমেই এই পেশেন্টটার গ্যাস্ট্রিক ল্যাবেজ করে, অর্থাৎ কি স্টমাক খালি করে আমাদের করতে হবে
একটা এন্ডোস্কোপি, আপার জি এন্ডোস্কোপি, এবং আপার জি এন্ডোস্কোপি করার পাশাপাশি সম্ভব হইলে ওখানে বায়োপসির স্পেসিমেনও আনতে হবে, কারণ এখন কার্সিনোমা প্রধান কজ, যাতে আমি বায়োপসিটা করে দেখতে পারি যে এটা কি কার্সিনোজেনিক কোনো কজ কিনা। আর সেকেন্ড আর একটা ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে ব্যারিয়াম মিল এক্সরে। ব্যারিয়াম মিল এক্সরে করেও আমরা দেখতে পারবো যে এখানে কোন জায়গায় কি অবস্থা আছে। এটা মোটামুটি ব্যারিয়াম মিল এক্সরে এবং এই দুটোই হচ্ছে এটার ডায়াগনোসিসের জন্য ইনভেস্টিগেশন। এর সাথে কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন আছে যেগুলো আমাদের করতে হয়। সাপোর্টিভ ইনভেস্টিগেশনের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স দেখতে হবে, কারণ এই পেশেন্টটার বেশ কয়েকদিন ধরে সমানে সমানে বমি হচ্ছে, তার খাবার ঠিকমতো হজম হচ্ছে না। তার মানে কি, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। কি ধরনের ইমব্যালেন্স হবে? তার বেশিরভাগ জিনিসই হাইপো হয়ে যাবে, বেশিরভাগ জিনিসই হাইপো হয়ে যাবে। হাইপোক্লোরিনেমিয়া, হাইপোনাইট্রেমিয়া, হাইপোপটাশিয়ামিয়া বা হাইপোক্যালিমিয়া, তারপর ডেভেলপ করবে হচ্ছে আমাদের হাইপোক্যালসেমিয়া। সব কিছু হাইপো হয়ে যাবে। এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তার চেক করলে আমরা এই জিনিসটা পাবো। তার হিমোগ্লোবিন লেভেল কমে যাবে। তো এগুলা ইনভেস্টিগেশন আমরা আসলে করতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে। ইনভেস্টিগেশনের পরে যেটা আসে সেটা হচ্ছে ট্রিটমেন্ট। তা কি ট্রিটমেন্ট দেব? প্রথমত তার ফ্লুইড লস হচ্ছে, তার ফ্লুইড লস কারেকশন করতে হবে আমাদের। ফ্লুইড লস কারেকশনের জন্য আমরা যেটা করতে পারি সেটা নর্মাল স্যালাইন ইউজ করতে পারি, এবং নর্মাল স্যালাইনের সাথে যেহেতু তার পটাশিয়াম লেভেলও কমে যায় আমি বললাম, তার জন্য তাকে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে তার গ্যাস্ট্রিক ল্যাবেজ করতে হবে ঠিক মতো। তার যেহেতু প্রোটিন কমে যাচ্ছে, একদম ম্যালনারিশ, তাকে আমরা ইচ্ছা করলে আইভি অ্যালবুমিন ইঞ্জেকশন দিতে পারি। তাকে অ্যালবুমিন ইঞ্জেকশন দিয়ে আমরা তার প্রোটিন লেভেলটাকে একটু ইনক্রিজ করতে পারি। এই কাজগুলো আমরা মেনলি তার করতে পারি। কিন্তু এখানে আমার মূল উদ্দেশ্য কি? ট্রিটমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে ওই কজটাকে কারেক্ট করা। কজটাকে কারেক্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে যদি এটা এমন হয় যে ডিউ টু পেপটিক আলসার ডিজিজ, তাহলে পেপটিক আলসারের ওরাল ট্রিটমেন্টই ভালো হয়ে যাবে, তখন আর এটা খুব একটা সমস্যা থাকবে না। যদি তার পেপটিক আলসার ডিজিজ না হয়, কার্সিনোজেনিক কজই হয়, সেক্ষেত্রে আমার কিন্তু সার্জারিতে যাইতেই হবে। এবং পেপটিক আলসার ডিজিজও যদি হয়, কিন্তু এমন হয়েছে যে এটা এমন হয়েছে যে পেপটিক আলসার ডিজিজ হয়ে ফাইব্রোসিস হয়ে স্টেনোস্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রেও সার্জিক্যাল একটা ট্রিটমেন্টে যাইতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে এটা আমাদের সার্জিক্যালি যাইতে হচ্ছে। তো সার্জিক্যাল যে ট্রিটমেন্টটা আছে সেটা আমরা করি হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোস্টমি। গ্যাস্ট্রোএন্টারোস্টমি মানে কি, স্টমাকের একটা পার্ট কেটে সেটার সাথে আমাদের স্টমাকের নিচে থেকে যে আমাদের ইন্টেস্টাইনের কোনো একটা পার্টের সাথে যুক্ত করে দেওয়া হয়। মেইনলি গ্যাস্ট্রোজেজনোস্টমিটাই করা হয়। এই গ্যাস্ট্রোজেজনোস্টমিটা হচ্ছে সার্জিক্যাল অপশন। যদি আর্লি স্টেজে ধরতে পারি, আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক্যালি আমরা বেলুন দিয়ে ডায়ালেট করতে পারি। তবে এটা খুব একটা কার্যকর হয় না, এই জন্য এখন খুব একটা করা হয় না। তো এন্ডোস্কোপিক্যালি বেলুন দিয়ে ডায়ালেশন করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে আর কিছু করতে হয়? হ্যাঁ, এর সাথে আরো করতে হয়। অনেক সময় যদি পেপটিক আলসারের পেশেন্ট থাকে, তাহলে তার এই পেপটিক আলসার যাতে রিকারেন্ট না হয়, এই জন্য ট্রাঙ্কাল ভেগোটমি করে দেওয়া হয়। অর্থাৎ দুইটা ভেগাস নার্ভি আমরা সাথে কাইটা দেয়, তার ফলে এই অ্যাসিড সিক্রেশনের এই সমস্যাটা কম হয়, এবং তখন তার আর এই পেপটিক আলসারটা রিকার করে না, কারণ রিকার করলে তো প্রবলেম। তাহলে আলটিমেটলি তাহলে বুঝতে পারতেছি ট্রিটমেন্ট পর্যন্ত এতটুকু খুবই সহজ, একদম ছোটখাটো জিনিস। লাভ বেলিতে মাত্র 1.5 পৃষ্ঠার মতো দেওয়া আছে, কিন্তু এখন কিছু কথা আছে এটাতে, কিছু এটার সাথে কিছু রিলেটেড কোশ্চেন চলে আসে, এবং রিলেটেড কোশ্চেন নিয়ে এখন কথা। এখানে দুইটা তিনটা জিনিস বুঝাইতে হয়। ওই যে বললাম আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটা একটা মেকানিজম আছে, এটা একটা মেকানিজমের মাধ্যমে এটা হয়। এই জিনিসটাই বুঝাই দিতে হয় যে তার কি কি মেটাবলিক চেঞ্জ হয়। এখানে এখানে যে মেটাবলিক ইভেন্টগুলো হয়, এখানে তার মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে, এবং তার জন্য আলটিমেটলি দেখা যায় ধাপে 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 যাইতে যেতে শেষমেশ প্যারাডক্সিক্যাল অ্যাসিডিউরিয়া পর্যন্ত যাইতে হয়। এখন এই স্টেপটা আমি একটু বোঝাবো, এটা বুঝাইলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে শেষ। প্রথমত কি হয়, একটা পেশেন্ট সহজভাবে চিন্তা করি, বারবার বমি হচ্ছে, তার বারবার বমি হচ্ছে। যখন বারবার বমি হচ্ছে, বমির সাথে কি বের হয়ে যাচ্ছে? বমির সাথে স্টমাকের কন্টেন্টের বমি হচ্ছে, তার মানে অ্যাসিড বের হয়ে যাচ্ছে, হাইড্রোজেন আয়ন বের হয়ে যাচ্ছে। তো বমির সাথে হাইড্রোজেন আয়ন বেরিয়ে যাচ্ছে। যখন হাইড্রোজেন আয়ন বেরিয়ে যাচ্ছে, তখন তার স্টমাকের অ্যাসিডিটির মাত্রাটা একটু কমে যাচ্ছে, স্টমাকের অ্যাসিডিটির মাত্রাটা কমে যাচ্ছে। হাইড্রোজেন আয়নের সাথে কি বের হয়ে যাচ্ছে? তার সাথে ক্লোরিনও বের হয়ে যাচ্ছে, ক্লোরাইডের মাত্রাও কমে যাচ্ছে। যখন ক্লোরিনের মাত্রা কমে যাচ্ছে, ব্লাডে ক্লোরিনের মাত্রা কমে যাওয়া হতে বলছে হাইপোক্লোরিনেমিয়া। এখন হাইপোক্লোরিনেমিয়া যখন হচ্ছে, তখন বডি একটা ডিফেন্স মেকানিজমে কাজ করে। সেটা হচ্ছে তখন বডির যে আমাদের কিডনি আছে, কিডনি তখন ক্লোরিনকে রিটেন করা শুরু করে। ক্লোরিনকে যখন সে রিটেন করবে, তার মানে তার কিডনি দিয়ে তখন ক্লোরিনটা পাস করবে না, তখন সোডিয়াম বাইকার্বনেট পাস করা শুরু হয়। যখন সোডিয়াম বাইকার্বনেট পাস করা শুরু হয়, তার মানে হচ্ছে ইউরিনটা এখন অ্যালকালাইন হয়ে গেছে।
ইউরিনটা অ্যালকালাইন হয়ে গেছে, তার মানে এই ট্রিটমেন্টের বডির ইনিশিয়াল মেকানিজমটা কি থাকলো, ইউরিনকে অ্যালকালাইন করে ফেলা, অর্থাৎ ইউরিনের পিএইচটাকে বাড়ায় দেওয়া। কিছুক্ষণ ভাবে যখন এইভাবে সোডিয়াম বের হয়ে যেতেছে তখন বডি দেখতেছে ও নো, সোডিয়াম তো এখন বডিতে কমে গেছে, হাইপোনাইট্রিয়ামে ডেভেলপ করে গেছে, তখন কিডনি আবার কি করতেছে, সোডিয়ামকে রিটেনশন করতেছে। এই সোডিয়ামকে রিটেনশনের জন্য সে সোডিয়ামটা ধরে রাখতে যায়, তার দুইটা আয়ন বের করে দিতেছে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং আরেকটা হচ্ছে পটাশিয়াম আয়ন। এই পটাশিয়াম আয়ন বের করে দেওয়ার জন্য হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতেছে, আর এই যে হাইড্রোজেন আয়ন অতিরিক্ত বের করে দিতেছে তার ফলে কি ইউরিনে হাইড্রোজেন আয়ন বেড়ে যাচ্ছে, তার মানে তখন ইউরিনে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিক ইউরিন। এই প্যারাডক্সিক্যাল অ্যাসিডিক ইউরিনটা তখন এটা প্রশ্ন করে স্যার যে প্যারাডক্সিক্যাল অ্যাসিডিক ইউরিন বলতে তুমি কি বোঝো, প্যারাডক্সিক্যাল অ্যাসিডিটি কি আসলে জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে এটা যে স্যার প্রথমে এই ইউরিনটা ছিল অ্যালকালাইন, কিন্তু পরবর্তীতে এই অ্যালকালাইন ইউরিনটার বদল বডির ডিফেন্স মেকানিজম অ্যাসিডিক ইউরিন সিক্রেট করা শুরু করে। কি মেকানিজম আমি সেটাও বুঝাই দিলাম স্টেপ বাই স্টেপ, যে এইভাবে এই কথাটাই বলতে হয়। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে এই সময় টিটেনি ডেভেলপ করে। কেন টিটেনি ডেভেলপ করে? যখন এই যে আমি আয়নগুলো বের করে দিতেছি, এই আয়নগুলো বের হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যখন ক্লোরিন লেভেলটা এভাবে কমে গেল, সোডিয়াম পটাশিয়াম কমতেছে, যখন সাথে সাথে প্লাজমা ক্যালসিয়াম লেভেলটা কমায় ফেলে, অর্থাৎ প্লাজমাতে ক্যালসিয়াম লেভেল কমে যায়। যখন ক্যালসিয়াম লেভেল ব্লাডে কমে যাবে তখন কি হবে, ক্যালসিয়ামের অভাবে যে ফিচারগুলো ডেভেলপ করে সেগুলো হয়ে যাবে, এবং ক্যালসিয়ামের প্রধান ফিচারই হচ্ছে মাসলে টিটেনি হয়ে যাওয়া। ওই মাসলে টিটেনিগুলো তখন আমরা দেখতে পারবো। এই কয়েকটা জিনিস হচ্ছে মেটাবলিক্যালি আমরা পাই। এখন কোনটা আগে হয়? সবার আগে হচ্ছে হাইপোক্লোরিনেমিয়া হয়, আর সবার শেষে কোনটা হয়? সবার শেষে প্যারাডক্সিক্যালি অ্যাসিডিক ইউরিন আসে। এটা লেট ইফেক্ট, এটা বলতে হবে। এটা যদি না বলতে পারা যায় তাহলে এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার থাকলো না। এখন চলে আসি হচ্ছে এই পেশেন্টটার গ্যাস্ট্রিক লেবেজ দিতে হয়, আমি বলছিলাম একটু আগে। এখন গ্যাস্ট্রিক লেবেজ দেওয়ার মানে কি, কি দিয়ে দিতে হয়, এখানে কিছু প্রশ্ন আছে। এটা গ্যাস্ট্রিক লেবেজ কিন্তু নর্মাল না, এটা এনজি সেকশন দিয়ে খুব একটা উপকার পাওয়া যায় না। এনজি সেকশন দিয়ে যেহেতু উপকার পাওয়া যায় না, তাই ওরোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করতে হয়। ওরোগ্যাস্ট্রিক টিউব বা রেইস টিউব বলি আমরা, যেটা ওরোগ্যাস্ট্রিক টিউব ব্যবহার করে কেন করতে হয়, আমি স্টমাকে যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলোর কন্টেন্টগুলো কিন্তু বেশ কিছু বড় কন্টেন্ট আছে, আর এনজি টিউবের মাথাটা খুবই চাপা, তখন দেখো সব খাবারের কন্টেন্ট আসবে না। এই জন্য অনেক সময় ওরালি দিতে হয়, ওরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে সাকশন করতে হয়। এই সাকশন করলে তখন রেজাল্টটা ভালো আসে। এটা যদি স্যার জিজ্ঞেস করে এটা কই পাইলা, লাভ বেলিতে খুব সুন্দর করে দেওয়া আছে 1045 পৃষ্ঠাতে, বলে দিলি খুব খুশি হয়ে যাবে 26তম এডিশনে। তো এই হলো ঘটনা। ওরোগ্যাস্ট্রিক টিউব দিয়ে সাকশন দিতে হয়, এবং সাকশন দেওয়ার একটা প্রসিডিওর আছে। সাকশন দেওয়ার প্রসিডিওর হচ্ছে প্রথম দিন আমি কি করবো, প্রথম দিন আমি স্যালাইন দিয়ে 15-20 মিনিট মতো স্যালাইনের উপর 200 ml, তারপর এটা সাকশন করে নিয়ে আসবো। কতক্ষণ পর্যন্ত সাকশন করবো? যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার ফ্লুইড আসে। কতটুকু লাগে? সচরাচর 1 থেকে 2 লিটার ফ্লুইড স্যালাইন দেওয়ার পরে দেখা যায় ক্লিয়ার ফ্লুইড আসা শুরু হয়েছে। এইভাবে 3-4 বার সাকশন দিব। সেকেন্ড ডেতে আমি পেশেন্টের স্যুপ খাওয়াবো। কেন স্যুপ খাওয়াবো? স্যুপ খাওয়ালে কি হয়, স্যুপটা যতই স্টেনোসিস থাকুক, একদম যদি পুরাপুরি স্টেনোস না থাকে, স্যুপটা ফ্লুইডটা পার হয়ে চলে যায়। ফ্লুইডটা যখন পার হয়ে চলে যায়, তো 30 মিনিট পর বা 40 মিনিট পরে আমি কি করব, 30 মিনিট পরেই হয়, 30 মিনিটের মধ্যে এটা স্টমাক পার হয়ে যায় ফ্লুইড পার্টিকেলগুলো হলে, তখন আমি সাকশন দিব। ওই একই পদ্ধতিতে আমি স্যালাইন ইউজ করবো। স্যালাইন ইউজ করে এটা সাকশন দিয়ে বের করে নিয়ে আসবো। এটার বলা হয় গ্যাস্ট্রিক লেবেজ। এইভাবে আমি সাকশন দিব, এবং লাস্ট দিয়ে অপারেশনের যে আগের দিনটা, যে ডে প্রায়র টু অপারেশন, ওই দিন আমি এনপিও রাখবো। এনপিও রাখা তারপর আমি সাকশন দিব। এটাকে এই গ্যাস্ট্রিক লেবেজটা যে করলাম, প্রশ্ন হচ্ছে এটা করে আমার লাভটা কি, কেন করলাম? করার কারণ হচ্ছে এটা কিছু এইম আছে। 1 নাম্বার এইম হচ্ছে এতে টনিসিটিটা স্টমাকের ইনক্রিজ করে, সাইজটা একটু ছোট হয়ে আসে স্টমাকের। আর 3 নাম্বার হচ্ছে এখানে স্টমাকের মিউকোসাল লেয়ারে অনেক সময় ইডিমা ডেভেলপ করে। এই মিউকোসাল ইডিমাটা তখন একটু কমে যায়। এই মিউকোসাল ইডিমা আবার কখন ডেভেলপ করে? যদি সচরাচর আলসারের জন্য হয়, তখনই এই কাজগুলো করা হয়। আরেকটা কথা বলে রাখি, এই যে আমি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কথা বললাম, এগুলা মেনলি যদি পেপটিক আলসার ডিজিজের জন্য হয় তাইলেই হয়। আর যদি কার্সিনোমার জন্য হয় তাহলে কার্সিনোমার জন্য একদম হুবহু এই ধরনের ইফেক্ট পাওয়া যায় না। মেটাবলিক ইফেক্টটা হুবহু এরকম হয় না। কার্সিনোমাটা কেন বেশি হয় এটা অনেক সময় স্যারা জিজ্ঞেস করে, এর জন্য আসলে আমরাই দায়ী। আমরা এখন যাচ্ছে তাইভাবে প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করি। প্রোটন পাম্প ইনহিবিটর টোটালি গ্যাস্ট্রিক সিক্রেশনটা অফ করে দেয়। যখন টোটালি গ্যাস্ট্রিক সিক্রেশন অফ করে দেওয়া হবে, টোটালি নর্মাল সেলের ফিজিওলজির উপরে আমি কাজ করতেছি, তখন নর্মাল সেলের ফিজিওলজি, গ্যাস্ট্রিক অ্যাসিড যে সেল আছে, প্যারাইটাল সেল, তার প্রধান কাজ হচ্ছে অ্যাসিড সিক্রেট করা। আমি তার অ্যাসিড সিক্রেট করতেই দিতেছি না, একদমই দিতেছি না।
যদি H2 ব্লকার দিতাম তাহলে কিছু সিক্রেট করতে পারতো, তাও লার্জলি সেট সিক্রেট করতে পারে না। কিন্তু আমি দিতেছি প্রোটন পাম্প ইনহিবিটর, অর্থাৎ টোটালি আমি এসিড সিক্রেট করতে দিব না। এটা কি সেলের নর্মাল ফিজিওলজি হলো না? আমাদের দেশে কি বা অন্যান্য দেশে কি করা, এখন ধরো অনেকে একদম ওভারগুলো কাউন্টার ড্রাগের মতো টানা এটা নিতেই আছে। যখন তুমি টানা একটা জিনিস অনেক দিন নিবা, সেলের নর্মাল ফিজিওলজি করতে দিবে না, তখন সেল অবশ্যই প্যাথোলজি আচরণ শুরু করবে। আর প্যাথোলজি কোনো সেলের আচরণই তো আসলে কার্সিনোমা। এই জন্য এখন গ্যাস্ট্রিক কার্সিনোমাটা খুব 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 বেশি কমন হয়ে গেছে। এবং ফার্স্ট কজটাই এখন গ্যাস্ট্রিক কার্সিনোমা। পেশেন্ট যদি একটু এজড হয়, পেশেন্ট যদি বারবার ভমিটিংয়ের হিস্ট্রি থাকে, যদি আমার মনে হয় তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, তাহলে মে বি দ্য প্রাইমারি কজ ইজ নাও কার্সিনোমা অফ দ্য স্টমাক। তো এইটুকুই মোটামুটি জানতে হয় এখানে। তাহলে আমরা কি কি বিষয় জানলাম, ক্লিনিক্যাল ফিচার জানলাম, ইনভেস্টিগেশন কী করতে হবে জানলাম, ট্রিটমেন্ট জানলাম, এখানে মেটাবলিক ইফেক্টটা কী হয় সেটা জানলাম, আমরা জানলাম এর কজ, এবং আমরা জানলাম গ্যাস্ট্রিক লেভেল সম্পর্কে একটু। কিন্তু স্টোমাকের পার্ট আছে, যেই পার্টের মধ্যে পাইলোরিক পার্টের কথা বললাম, তাহলে পার্টটা আমাদের জানতে হবে, এর ব্লাড সাপ্লাই, আর্টারি সাপ্লাই, এগুলো আমি খুব একটা বলি নাই। এই জিনিসগুলো আমরা নেক্সট স্টোমাকের একটা ভিডিও দিব, ওটাতে বলবো। মোটামুটি এইটুকু জানলেই শেষ। 1.5 পৃষ্ঠার পড়া, 1.5 পৃষ্ঠা না, 1 পৃষ্ঠার পর 1 পৃষ্ঠা আসলে এত কিছু এর চেয়ে বেশি জানার দরকার নাই। কিন্তু এটা আবার কিন্তু লং কেস হিসেবে অনেক সময় আসে এবং স্যারদের খুব প্রিয় টপিক, তো এটা ভালো করে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে।